সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সব আপডেট সংবাদ। শুরুতেই জানাবো এমন এক সংবাদ যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। ক্ষমা চেয়ে রক্ষা পেলেন না, প্রধানমন্ত্রীকে কটূক্তি, গ্রেপ্তার পাটোয়ারি। রাজনীতির মাঠে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিকর বক্তব্যের মাধ্যমে এবার কঠিন হুঁশিয়ারের মুখে পড়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপির নেতাকর্মীরা বলেন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, যার কারণে বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হচ্ছেন নাসির উদ্দিন। ইউরোপের মাটিতে প্রকাশ্যে দেখা গেল শেখ হাসিনাকে ও শেখ রেহেনাকে। এখন থেকে মা আর খালা আমার সাথে থাকবে, বললেন সজীব ওয়াজেদ জয়। এদিকে আবারও দল ছাত্র শিবির সংঘর্ষ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী তার পরিবার এবং বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কেউ কটূক্তি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলো, তার সন্তানকে নিয়ে বাজে কথা বলো, কেন চুপ রয়েছি বুঝতে পারতেছ না। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। নাসির কয়েকটা জায়গায় হয়তো কথা বলেছে যেটা কিনা আমাদের কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে। আমি নিজেও বেশ কিছু কথা আমিও এভাবে কখনোই বলবো না। লাইক এখানে পাটোয়ারি, নাসির পাটোয়ারি আগের দিন বললেন উনি যে উনি আর কোনো বাজে কথা বলবেন না। পরের দিন আমরা কি দেখলাম, খুব মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে যেটা করলেন। আজকে এনসিপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতো তাহলে তো 17 ঘন্টা সরকার চালাতে পারতো না, কারণ তাদের যে লোভ, ক্ষমতার প্রতি তাদের যে মোহ। রাজনীতির মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্যের মাধ্যমে এবার কঠিন হুঁশিয়ারির মুখে পড়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবার শুধু স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরাই নয়, বরং বিএনপির ঊর্ধ্বতন নেতারাও নাসির উদ্দিন পাটোয়ারির বিষয় নিয়ে মুখ খুলেছেন। শুধুমাত্র নাসির উদ্দিন পাটোয়ারির কারণে কঠিন বিপদের মুখে পড়ে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি। বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে এতদিন যেসব উস্কানোমূলক বক্তব্য দিয়েছেন তা শুনতে শুনতে যখন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন, তখন বিএনপির নেতাকর্মীরা বলেন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, যার কারণে বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হচ্ছেন নাসির উদ্দিন। তবে এই ঘটনার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এবার এনসিপির নেতাকর্মীরা মনে করছেন নাসির উদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দিয়ে ভুল করেছেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীতে আওয়ামী লীগের শাসনামলে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের একাধিক ও বিএনপির এক নেতার ছবি প্রদর্শন করে ছাত্র শিবির। ছাত্রদল সে ছবি অপসারণের দাবি তুললে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করলে ছাত্রদল সে ছবি অপসারণের দাবি তুলে শুরু হয় বাকবিতণ্ডা। এই সময় ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয় শিবিরের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কে অবস্থান নেয় ছাত্রদল ও শিবির। থেমে থেমে সংঘর্ষ চলে মধ্যরাত পর্যন্ত। পরে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়ে মূল ফটকে অবস্থান নিয়ে শিবির। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম উভয় পক্ষকে থামায়। রাত 1টার দিকে নিজ নিজ অবস্থান থেকে সরে যায় শিবির ও ছাত্রদল। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক কর্মসূচিতে ব্যানার নামানোকে কেন্দ্র করে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে স্বাধীনতা স্মারক স্তম্ভের পাশে জুলাই প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির। সেখানে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, মীর কাশেম আলী জুডিশিয়াল কিলিংয়ের শিকার দাবি করে একটি প্রদর্শনী ব্যানার ছিল। বেরোবি ছাত্রদল সেই ব্যানার সরাতে বললে অপারগতা জানিয়েছে ছাত্র শিবির। এক পর্যায়ে ছাত্রদলের বিরুদ্ধে ব্যানার সরানোর অভিযোগ ওঠে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষ হয়। সংঘাতের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেখ হাসিনা যে ভারতে নাই, শেখ হাসিনা যে বর্তমান ইউরোপের একটা দেশে আছে, এটা আমি আপনাদেরকে বলেছিলাম কিছুদিন আগে, তাই না? অনেকে সেখানে গালিগালাজ করছেন, অনেকে সেখানে উল্টাপাল্টা কথা বলছেন। এনিওয়ে, আপনারা জানেন না, আপনাদের সেই ক্ষেত্রে কোনো নলেজ নেই, এর জন্য আপনারা উল্টাপাল্টা কথা বলেছেন, স্বাভাবিক। তবে আজকে সেটি আপনাদের বিশ্বাস হলো। শেখ হাসিনা যে ভারত থেকে গত 1 মাস আগেই তিনি ইউরোপের একটি দেশে গেছে, সেটা আপনাদের বিশ্বাস হলো। এবং আওয়ামী লীগের হাই কমান্ড থেকে একটি
বিবৃতি তারা প্রকাশ করেছে যে নেত্রী শেখ হাসিনা 2 দিন বা 3 দিন পরেই দেখতে পারবেন জনসম্মুখের মাঝখানে তিনি লাইভে আসবে। এটা হচ্ছে দেশে আসার একটা প্রস্তুতি। যেমন এই যে সারা বাংলাদেশে দেখতেছেন যে এনসিপি মার খাচ্ছে, বিএনপি এদেরকে পেটাচ্ছে, পুলিশ তার নিজস্ব যে ভূমিকা, মানে একজন পুলিশ বা রাষ্ট্র প্রহরীর যে ভূমিকা থাকার প্রয়োজন, পুলিশ কিন্তু তার নিজস্ব সেই ভূমিকা কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসছে। তার বাস্তবতা প্রমাণ হচ্ছে এনসিপি কে পুলিশ ধামাচাপা দেওয়া, মানে পুলিশ তাদেরকে আটকে ফেলছে, বিনিময়ে এনসিপি কিছুই করতে পারছে না। এনসিপি বর্তমান রাস্তার নিরীহ কুত্তা হয়ে গেছে, বুঝতে পারছেন? শেখ হাসিনা উনি কামব্যাক করছে, এটা শতভাগ কনফার্ম। ডিসেম্বরের ভিতরেই উনি দেশে আসছে। কেমন? আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। যারা নাকি ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত আপনারা বলছেন শেখ হাসিনা আসবে না, তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চায় বাংলাদেশে ইনস্ট্যান্ট নাও বা এখন পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটলো, প্রতিটি ঘটনার সাথে একটা করে সূত্র আছে, সেগুলো মিলান, আপনি নিজে থেকেই বুঝে যাবেন। কোনো বিশেষজ্ঞর কাছে আপনার যাবার প্রয়োজন আমি মনে করছি না। আপনি শুধু একটুখানি নিজের চোখ কানগুলা খোলা রাখুন, আপনার সামনের দৃশ্যটি আপনার নিজের চোখ দিয়ে দেখার ট্রাই করুন, দেখবেন আপনি নিজে থেকেই সব বুঝে গেছেন। এমন অন্যের চোখ দিয়ে অন্যের কান দিয়ে শোনা বন্ধ করুন, তাহলেই আপনার কাছে সবকিছু, বা যদি এভাবে বলে খারাপ হবে না, দুধে থেকে যেমন পানি আলাদা করার যে বিষয়টা, সেটি আপনি অচিরে করতে পারবেন। আওয়ামী লীগ ডিসেম্বরেই কামব্যাক করছে। এই যে গোপালগঞ্জ বলেন, মুন্সিগঞ্জ বলেন, ইভেন আপনার রাজশাহী বলেন, গাজীপুর বলেন, সমস্ত জায়গায় আওয়ামী লীগের আধিপত্য কেন উঠে আসছে? কেন সবাই এক পতাকার নিচে আসছে? কেন? ইস্যু একটা তো ঘটতে যাচ্ছে ভাই। নেত্রী অবশেষে তিনি সামনে আসলেন, আলহামদুলিল্লাহ তিনি যথেষ্ট পরিমাণ সুস্থ আছে, তার মনোবল আগের থেকেও আরো দৃঢ় স্ট্রং আছে, এটাই হচ্ছে সব থেকে ভালো খবর। কথা হচ্ছে নেত্রী উনি যত স্ট্রং থাকবে, রাজাকার আল বদর আল শামস এই এনসিপি জঙ্গিবাদীদের আত্মার পানি ততটাই শুকিয়ে আসবে, দেখতে পারবেন। শেখ হাসিনা ইজ কাম ব্যাক। যেমন অচিরেই বাঙালির জনগণ ডিসেম্বরের মাসের আগে সেটি উপলব্ধি করতে পারবে, দেখতেও পারবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাইরা আমার, নেত্রীর দেশে ফেরার সময়সূচি কিন্তু এগিয়ে আসতেছে। সুতরাং কি করতে হবে, কিভাবে নিজেদের প্রস্তুত রাখতে হবে, সেটি আশা করি বলতে হবে না। আর দলীয় নির্দেশনা কি, সেই বিষয়গুলো কাল বাদে পরশুদিন তথা আগামী 5 আগস্ট সরাসরি নেত্রীর কাছ থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, এই 5 আগস্ট স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের জন্য ছিল বিজয়ের উৎসব, কিন্তু সেই 5 আগস্ট এখন ওদের কাছে একটা গলার কাটায় পরিণত হয়েছে, ভয়াবহ আতঙ্কের মধ্যে আছে। না জানি এই 5 আগস্ট আমাদের উপর দিয়ে কি বয়ে যায়, কি হয়ে যায়। এই 5 আগস্ট বেঁচে গেলেও আগামী 5 আগস্ট এরা ভেনিশ হয়ে যাবে, আগামী 5 আগস্টের মধ্যে ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে, এই উপলব্ধি ওরা এখন হারে হারে টের পাইতেছে। যে আগস্ট বাঙালি জাতির শোকের মাস, যে আগস্টে বাঙালি জাতি হারিয়েছে তাদের জাতির পিতাকে, তাদের রাষ্ট্রের মহান স্থপতিকে, যে আগস্টে বাঙালি জাতির সর্বশেষ এক মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার ওসিলা সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার নীল নকশা ছিল বর্তমান কথিত প্রধানমন্ত্রী এই খুনি ফ্যাসিস্ট তারেক। সেই আগস্টকেই ওরা বেছে নিয়েছিল ওদের বিজয় মাস হিসেবে। সেই আগস্টই হবে ওদের নিশ্চিহ্নর মাস, সেই আগস্টই হবে ওদের জন্য ভয়াবহ প্রলয়ের মাস ইনশাআল্লাহ। এই সন্ত্রাসী জঙ্গিরা বলে জনগণ গত 5 আগস্ট আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই আওয়ামী লীগ যখন এখন জনগণের কাছে মিশতে চায়, জনগণের কাছে যেতে চায়, জনগণ যদি মনে করে তোমাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, তোমরা আমাদের কাছে আসছো কেন, তোমাদের ভ্যানিশ করে দেব, সেটা জনগণ করবে। কিন্তু ওরা আওয়ামী লীগকে জনগণের কাছে যেতে দিচ্ছে না, যেতে দেওয়ার জন্য সকল প্রকার প্রতিবন্ধকতা ওরা সৃষ্টি করে যাচ্ছে।
কিন্তু কতদিন? মাথায় রাখবেন, বাংলাদেশের সফরে আসা ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ফ্যাসিস্ট তারেকের সাথে বৈঠকের আগে জননেত্রী শেখ হাসিনার বিশেষ দূত তথা আওয়ামী লীগের সিনিয়র নেতার সাথে বৈঠক করেছেন। তারেকের সাথে বৈঠকে ৪৫ মিনিট তিনি সময় দিয়েছেন। এই ৪৫ মিনিটের মধ্যে তারেক মাত্র ৫ মিনিট কথা বলতে পেরেছেন। বাকি প্রায় ৪০ মিনিট কথা বলেছেন মিস্টার সার্জিও গোর। তাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কি কি করতে হবে। আওয়ামী লীগের উপর থেকে নিষিদ্ধ বিষয় এবং কারাগারে বন্দী থাকা রাজবন্দীদের বিষয়, গণতন্ত্র ধারাবাহিকতার বিষয় যে পুস্তক ওই মূর্খ তারেকের নতুন করে তিনি বলে দিয়েছেন। যদি সেটি তিনি না করেন পরিস্থিতি ভালো হবে না, সেই ইঙ্গিতও তাকে দিয়েছেন। আপনারা যাকে জানেন সার্জিও গোর, মিস্টার সার্জিও গোরের সম্মানে তারা একটা নৈশভোজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল, যে নৈশভোজের আড়ালে ছিল ডেভিল ইনুসের ক্যাবিনেটে যারা যুক্ত ছিল, যতগুলো উপদেষ্টা তারা সেখানে আমন্ত্রণে ছিল, জামাতের ২৭ আমন্ত্রণে ছিল, বিএনপি গুলোর আমন্ত্রণে ছিল। তিনি যখন সেই তালিকা দেখেছেন সাথে সাথে সেই অনুষ্ঠান নাকচ করে দিয়েছেন। ডেভিল ইনুস চিন্তা করেছিল কোনোভাবে যদি সার্জিও গোরের সাথে অন্তত পক্ষে সেই ডিনারের আয়োজনকে কেন্দ্র করে ২ মিনিট হলেও তার সাথে কথা বলার সুযোগ পাবো, আর কথা বলার সুযোগ না হলেও একটা ছবি তো তুলতে পারবো, যে ছবিটাকে কাজে লাগাইয়া রাজাকারের বাচ্চারা এই জামাতির ওই ছবিটাকে ব্যবহার করে বলবে যে সার্জিও গোর ডেভিল ইনুসকে রাষ্ট্রপতি করার জন্য বা হওয়ার জন্য তাকে রাজি করার জন্য অনুরোধ করেছেন। এবং এই কারণে মূলত এই ডিনারের আয়োজন, যে সুযোগ কিন্তু মিস্টার সার্জিও গোর ওদেরকে দেয় নাই। ফ্যাসিস্ট তারেকের সাথে বৈঠকের পরে মিস্টার সার্জিও গোর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার মিস্টার ত্রিবেদীর সাথে তিনি ১ ঘন্টা ৪৫ মিনিট বৈঠক করেছেন। সেই বৈঠকের পরবর্তী সময় কিন্তু মিস্টার ত্রিবেদীর বাংলাদেশে পূর্বের নির্ধারিত শিডিউল অনুযায়ী গোলফ ক্লাবে একটা প্রোগ্রাম ছিল, যেটা ক্যান্সেল করে তিনি তৎক্ষণাৎ দিল্লিতে চলে গেছেন। দিল্লিতে গিয়ে যে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করে নাই বা দেখা করেন নাই, এর কোনো নিশ্চয়তা কি আছে? কেন সেখানে ডিনারের আয়োজন ক্যান্সেল হয়ে গেল, কি কি আলোচনা হলো, এই বিষয়গুলো যে তিনি সরাসরি তাদের কাছ থেকে অবগত হন নাই বা জানেন নাই, তার কোনো নিশ্চয়তা কি আছে? এই নিশ্চয়তা নাই। এইটাকে কেন্দ্র করে আরো বেশি হাসফাস অবস্থা স্বাধীনতা বিরোধী রাজাকারের এই সকল বাচ্চাদের। মাথায় রাখবেন, রাজাকারের বাচ্চারা কিন্তু মাথায় পা তুলে নাচতেছিল যে দিল্লিতে শেখ হাসিনা রাজনৈতিক কোনো কার্যকলাপ করতে পারবেন না। এই যে দেখো নিউজ ফলাও করে নিউজ প্রচার করেছিল, এখন কিন্তু সব চুপসে গেছে, চুপসে যাবে, নিঃশ্বাস বন্ধ হবে, অক্সিজেন বন্ধ হয়ে যাবে। ওরা ভয়াবহ আতঙ্কের মধ্যে কিন্তু দিন এবং রাত পার করতেছে, ঘুমের মেডিসিন ছাড়া ওদের ঘুম আসতেছে না। সুতরাং সারা জীবনের জন্য ওদের ঘুম পাড়াইয়া দেওয়ার ব্যবস্থা করবে দেশের জনগণ। আওয়ামী লীগ কখনো দেশকে ধ্বংসের জন্য রাজনীতি করে নাই, দেশের জনগণকে বিপদের মধ্যে ফেলে কখনো রাজনীতি করে নাই। মাতা কখনো তার সন্তানকে মেরে ফেলতে পারে না। আওয়ামী লীগ এই বাংলাদেশটাকে জন্ম দিয়েছে, আওয়ামী লীগ মাতা বলেন পিতা বলেন এই বাংলাদেশের তারা মাতা পিতা। সুতরাং তারা বাংলাদেশকে কখনো ধ্বংস করে দিয়ে বাংলাদেশের স্বার্থ বিদেশিদের কাছে বিকিয়ে দিয়ে রাজনীতি করবে, ক্ষমতার মসনদে বসবে, এটা কখনো বিশ্বাসযোগ্য না, এটা কখনো হইতে পারে না। যেটা বরাবরের মতো ফ্যাসিস্ট এবং স্বৈরশাসক বাংলাদেশের প্রথম মহিলা স্বৈরশাসক খালেদা করেছিল, মূর্খ খালেদা করেছিল, খালেদার জামাই করেছিল, খুনি যে করেছিল, খালেদার পুত্র খুনি তারেকও সেটি করে দেখিয়েছে যে কিভাবে বিদেশিদের কাছে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় আসতে হয়। কিন্তু মাথায় রাখবেন, জনগণের ম্যান্ডেট বিহীন ষড়যন্ত্র করে বিদেশিদের কাছে বাংলাদেশের জনগণের স্বার্থ কলুষিত করে দিয়ে ক্ষমতায় আসা যায়, কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না। যার উদাহরণ, যার এমন এক ঐতিহাসিক ইতিহাস আগামীতে সৃষ্টি হবে, ইনশাল্লাহ আওয়ামী লীগ সৃষ্টি করবে। আর তার জন্য প্রত্যেকটা গ্রাম, প্রত্যেক পাড়া মহল্লায় আপনাদের দুর্গ করে তুলতে হবে, এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে জনগণকে সাথে নিয়ে যেন এই সকল স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা নরপিচাসগুলো ছুটতে এমন ভাবে ছোটা শুরু করবে যে একে অপরে বাড়ি খেয়া ওর মধ্যে 20% ভ্যানিশ হয়ে যাবে, বাকি 20% দেশের জনগণ ওদেরকে ভ্যানিশ করে দেবে। মনে রাখবেন, শেখের বেটি কিন্তু দারাজ কণ্ঠে বলেছেন, জনগণকে সাথে নিয়ে 41 সালের মধ্যে বাংলাদেশ রোল মডেল হবে, বিশ্বের উন্নত দেশের স্থান পাবে। এখনো কিন্তু তিনি সেই কথাটা বলতেছেন, সেই সাহসিকতার সাথে সেভাবে বলতেছেন। যেখানে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার রেখে দেওয়া উন্নয়নকে আজকে কলুষিত করে দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। যখন মহামারী করোনার মধ্যেও বাংলাদেশের গড় ইকোনমি ছিল 6.6,
করোনা পরবর্তী সময় 7.2, আর সেইখানে এখন 2.2-তে এসে পরিণত হয়েছে। কোথায় নিয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি? কোথায় নিয়ে গেছে বাংলাদেশে সেই তার রেখে আসা সেই সকল টাকাগুলো? কোথায় চলে গেছে? কোথায় ভ্যানিশ করে ফেলা হয়েছে? দেশ জুড়ে বিদ্যুৎ গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে 11 দলীয় জোট। আগামী 6 আগস্ট দেশের সকল মহানগরী ও জেলা বিদ্যুৎ গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন 11 দলীয় জোট। এদিকে বিরোধী দল নেতার সরকারি বাসভবন 11 দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের পক্ষে সব তথ্য জানানো হয়েছে। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নিজামে ইসলামের পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানি, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শীর্ষ বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ 2 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। 5 আগস্ট বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট সকাল 10টা গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। 6 আগস্ট দেশের সকল মহানগরী জেলা বিদ্যুৎ গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এছাড়াও আগামী 5 আগস্ট বাইতুল মোকাররম জাতীয় মসজিদ দক্ষিণ গেটের গণসমাবেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ জুলাই জাতীয় সনদ গণভোট রায় বাস্তবায়ন দাবিতে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। 6 আগস্ট সকাল 11টা রাজধানী মুক্তাঙ্গনে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। পর এখন সে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেহাল দশা। ইউনূসের আমলে সেনাবাহিনী নিয়ে রাজনীতির মাঠ দাপিয়ে বেরিয়েছিল যে দলটি, তাদের নেতারা এখন রাজনৈতিক প্রতিপক্ষের হামলা শিকার হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা, হুমকি এবং মনস্তাত্ত্বিক ভয়ভীতি প্রদর্শনের নজিরবিহীন ঘটনা রাজনৈতিক অঙ্গনে মারাত্মক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। 28 জুলাই হবিগঞ্জে এনসিপির বহরে হামলার ঘটনা ঘটেছে। এই সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এনসিপি নেতারা অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রদল এই হামলা চালিয়েছে। এর আগের দিন মেহেরপুরের গাংনীতে এনসিপি সমাবেশ স্থলের কাছে বৈদ্যুতিক তারে দলটির শীর্ষ নেতাদের পুষ্পতুল ঝুলিয়ে রাখা এবং সমাবেশ স্থলের কাছে বোমা সদৃশ দিকে হবিগঞ্জ জেলা সদরে যায়। বিকাল 5:30টার দিকে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সন্ধ্যা 7টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারী, সার্জিস আলম এবং তাদের সহকর্মীরা কয়েকটি যানবাহনে চড়ে হবিগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। তাদের গাড়ি বহরে এনসিপির মিডিয়া টিম এবং সংবাদকর্মীদের গাড়ি ছিল। গাড়ি বহরটি শহর অতিক্রম করে স্টাফ কোয়ার্টার, থানা মোড় ও সদর হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় গলির ভিতর থেকে একদল সশস্ত্র যুবক ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একযোগে হামলা চালায়। এনসিপির অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ছিল হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের সশস্ত্র ক্যাডার। তারা রামদা, হকি স্টিক, রড ও চেন নিয়ে এনসিপির বহরে আক্রমণ চালায় এবং গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। আকস্মিক হামলায় নাসিরউদ্দিন পাটোয়ারীকে বহনকারী জিপ গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে জেলা সার্কিট হাউসে পৌঁছতে সক্ষম হয়। তবে বহরের পেছনে থাকা সার্জিস আলমের গাড়িটি আক্রমণকারীদের ঘেরাওর মুখে পড়ে। ইট পাটকেলের আঘাতে সার্জিস আলমের গাড়ির কাঁচ ভেঙে যায়। সার্জিস আলম এবং স্থানীয় এনসিপি নেতারা গাড়ি ছেড়ে নিকটস্থ কারণে মানুষের উপর হামলা চালাচ্ছে। সালাউদ্দিন আহমেদকেও জবাব দিতে হবে তারা জিকে গোলসদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব দিয়েছেন কিনা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা সার্কিট হাউসের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে হামলা চালিয়েছে। এটা রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক ভয়াবহ সংকেত বলে তিনি দাবি করেন। তবে হামলার সার্বিক দায় অস্বীকার করেছে জেলা বিএনপি ও ছাত্রদল নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জিকে গোস বিবিসি বাংলাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, এনসিপির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, তাদের উপর হামলা করারও কোনো কারণ বিএনপির নেই। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্কন দাবি করেছেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে এসে অশালীন বক্তব্য দিয়ে শহর অস্থিতিশীল করতে চাইলে তার দায় বক্তাকে নিতে হবে। তবে এই হামলার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করে বলেছেন, আজমিরগঞ্জে উস্কানিমূলক বক্তব্যের কারণে বিক্ষুব্ধ সাধারণ জনগণ বা পথচারীরা এই ধাওয়া দিয়ে থাকতে পারে। এই ঘটনার একদিন আগে সোমবার মেহেরপুরের গাংনী পৌর শহরের স্থিতি তৈরির জন্য অনেকাংশে দায়ী। দলটির একাধিক নেতা বলছেন, নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি সত্ত্বেও সংসদে মাত্র 6টি আসন পেয়েছে দলটি। অথচ দলটির অনেক নেতার বক্তব্য আর আচরণ দেখে মনে হতে পারে তারা সরকারি দল। ঢাকা ছাড়া দলটির অবস্থান স্থানীয় পর্যায়ে খুবই নাজুক। দলটির ভিত্তি স্থানীয় পর্যায়ে তেমন একটা নেই বললেই চলে। দলের নেতাদের এমন বক্তব্যের কারণে আর জামাত ঘনিষ্ঠতার কারণে দলটিতে এরই মধ্যে কয়েক দফা ভাঙন হয়েছে।
হবিগঞ্জের ঘটনায় দেখা গেছে হামলা শুরুর পর তাদের আত্মরক্ষার জন্য হয় ব্যাংক ভবনে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, না হয় পুলিশের উদ্ধার তৎপরতার মুখাপেক্ষী হতে হয়েছে। এনসিপি আত্মপ্রকাশের পর থেকে প্রায় সব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সঙ্গে নীতিগত ও বক্তব্যগত সংঘাত তৈরি করেছে। ফলে মফস্বলে বা বিপদের সময় কোনো সামাজিক বা রাজনৈতিক দল তাদের সমর্থনে এগিয়ে আসছে না, তারা রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে। মেহেরপুরের কুশপুতুলে লেখা চিরকুট, তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে। বিশ্লেষকরা মনে করেন এ ধরনের বার্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক ক্ষোভের প্রকাশ ঘটায়। সাধারণ মানুষের মধ্যে একটি জনমত তৈরি হচ্ছে। জুলাইয়ের পর বৈষম্য বিরোধী নেতারা বা এখন সে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেহাল দশা। ইউনূসের আমলে সেনাবাহিনী নিয়ে রাজনীতির মাঠ দাপিয়ে বেরিয়েছিল যে দলটি, তাদের নেতারা এখন রাজনৈতিক প্রতিপক্ষের হামলা শিকার হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা, হুমকি এবং মনস্তাত্ত্বিক ভয়ভীতি প্রদর্শনের নজিরবিহীন ঘটনা রাজনৈতিক অঙ্গনে মারাত্মক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। 28 জুলাই হবিগঞ্জে এনসিপির বহরে হামলার ঘটনা ঘটেছে। এই সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এনসিপি নেতারা অভিযোগ করেছেন স্থানীয় ছাত্র দল এই হামলা চালিয়েছে। এর আগের দিন মেহেরপুরের গাংনীতে এনসিপি সমাবেশ স্থলের কাছে বৈদ্যুতিক তারে দলটির শীর্ষ নেতাদের পুষ্পতুল ঝুলিয়ে রাখা এবং সমাবেশ স্থলের কাছে বোমা সদৃশ দিকে হবিগঞ্জ জেলা সদরে যায়। বিকাল 5:30টার দিকে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সন্ধ্যা 7টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং তাদের সহকর্মীরা কয়েকটি যানবাহনে চড়ে হবিগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। তাদের গাড়ি বহরে এনসিপির মিডিয়া টিম এবং সমর্থকদের গাড়িও ছিল। গাড়ি বহরটি শহর অতিক্রম করে স্টাফ কোয়ার্টার, থানা মোড় ও সদর হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় গলির ভিতর থেকে একদল সশস্ত্র যুবক ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একযোগে হামলা চালায়। এনসিপির অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ছিল হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের সশস্ত্র ক্যাডার। তারা রামদা, হকি স্টিক, রড ও চেইন নিয়ে এনসিপির বহরে আক্রমণ চালায় এবং গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। আকস্মিক হামলায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে বহনকারী জিপ গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে জেলা সার্কিট হাউসে পৌঁছতে সক্ষম হয়। তবে বহরের পেছনে থাকা সার্জিস আলমের গাড়িটি আক্রমণকারীদের ঘেরাওর মুখে পড়ে। ইট পাটকেলের আঘাতে সার্জিস আলমের গাড়ির কাঁচ ভেঙে যায়। সার্জিস আলম এবং স্থানীয় এনসিপি নেতারা গাড়ি ছেড়ে নিকটস্থ কারণে মানুষের উপর হামলা চালাচ্ছে। সালাউদ্দিন আহমেদকেও জবাব দিতে হবে তারা জিকে গোলসদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব দিয়েছেন কিনা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা সার্কিট হাউসের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে হামলা চালিয়েছে। এটা রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক ভয়াবহ সংকেত বলে তিনি দাবি করেন। তবে হামলার সার্বিক দায় অস্বীকার করেছে জেলা বিএনপি ও ছাত্রদল নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জিকে গোস বিবিসি বাংলাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, এনসিপির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, তাদের উপর হামলা করারও কোনো কারণ বিএনপির নেই। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্কন দাবি করেছেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে এসে অশালীন বক্তব্য দিয়ে শহর অস্থিতিশীল করতে চাইলে তার দায় বক্তাকে নিতে হবে। তবে এই হামলার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করে বলেছেন, আজমিরগঞ্জে উস্কানিমূলক বক্তব্যের কারণে বিক্ষুব্ধ সাধারণ জনগণ বা পথচারীরা এই ধাওয়া দিয়ে থাকতে পারে। এই ঘটনার একদিন আগে সোমবার মেহেরপুরের গাংনী পৌর শহরের স্থিতি তৈরির জন্য অনেকাংশে দায়ী। দলটির একাধিক নেতা বলছেন, নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি সত্ত্বেও সংসদে মাত্র 6টি আসন পেয়েছে দলটি। অথচ দলটির অনেক নেতার বক্তব্য আর আচরণ দেখে মনে হতে পারে তারা সরকারি দল। ঢাকা ছাড়া দলটির অবস্থান স্থানীয় পর্যায়ে খুবই নাজুক। দলটির ভিত্তি স্থানীয় পর্যায়ে তেমন একটা নেই বললেই চলে। দলের নেতাদের এমন বক্তব্যের কারণে আর জামাত ঘনিষ্ঠতার কারণে দলটিতে এরই মধ্যে কয়েক দফা ভাঙন হয়েছে। হবিগঞ্জের ঘটনায় দেখা গেছে হামলা শুরুর পর তাদের আত্মরক্ষার জন্য হয় ব্যাংক ভবনে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, না হয় পুলিশের উদ্ধার তৎপরতার মুখাপেক্ষী হতে হয়েছে। এনসিপি আত্মপ্রকাশের পর থেকে প্রায় সব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সঙ্গে নীতিগত ও বক্তব্যগত সংঘাত তৈরি করেছে। ফলে মফস্বলে বা বিপদের সময় কোনো সামাজিক বা রাজনৈতিক দল তাদের সমর্থনে এগিয়ে আসছে না, তারা রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে। মেহেরপুরের কুশপুতুলে লেখা চিরকুট, তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে। বিশ্লেষকরা মনে করেন এ ধরনের বার্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক ক্ষোভের প্রকাশ ঘটায়। সাধারণ মানুষের মধ্যে একটি জনমত তৈরি হচ্ছে। জুলাইয়ের পর বৈষম্য বিরোধী নেতারা